ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে টাকা। যার টাকা আছে সে ধনী, আর যার টাকা নেই সে গরিব। এটা হচ্ছে বাহ্যিক একটা কারণ, বা এটা হচ্ছে রেজাল্ট। ধনী আর গরিবের মধ্যে এটা হচ্ছে রেজাল্ট, টাকা থাকা আর না থাকা। এটা ছাড়াও আমরা যদি একটু রুটে যাই আর একটু গভীরে যাই, তাহলে ধনী আর গরিবের মধ্যে পার্থক্যের মেইন কারণ হচ্ছে আপনার মাইন্ডসেট, যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, মানসিকতা, কিভাবে একজন চিন্তা করে, তার চিন্তাধারা। রিচ পিপুলের চিন্তাভাবনা আর পোর পিপুলের চিন্তাভাবনা আলাদা। এই চিন্তাভাবনাটাই কাউকে ধনী করে, কাউকে গরিব করে। রিচ মাইন্ডসেট ইকুয়াল টু রিচ পিপুল, আর পোর মাইন্ডসেট ইকুয়াল টু পোর পিপুল। রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেট, এই দুই ধরনের মাইন্ডসেটের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, যে কোনটাকে রিচ মাইন্ডসেট বলবো বা কোনটাকে পোর মাইন্ডসেট বলবো। তো অনেকগুলো পার্থক্য নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকে এর মধ্যে থেকে একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিচ মাইন্ডসেটের পিপুল, যারা যারা রিচ পিপুল, তারা টাকা পয়সা সবসময় ইনভেস্ট করে। আর পোর মাইন্ডসেটের মানুষ যারা, পোর পিপুল যারা, তাদের সবসময় চিন্তাভাবনা থাকে টাকা পয়সাটাকে সঞ্চয় করা, সেভ করা। সেভ অবশ্যই করব, কিন্তু পোর পোর মাইন্ডসেটের যারা, হ্যাঁ, এরা কখন ইনভেস্ট করতে চায় না, এরা সব সময় জমা করে রাখতে চায়। এখন টাকার বৈশিষ্ট্য হচ্ছে যে টাকাকে আপনি যদি ফেলে রাখেন তাহলে এটা কমতে থাকবে। এটা হচ্ছে টাকার বৈশিষ্ট্য। টাকার বৈশিষ্ট্য হচ্ছে যে টাকাকে সব সময় খাটাতে হবে। যে জিনিসটা রিচ মাইন্ডসেটের মানুষ যারা, তারা ভালো মতো জানে এবং তারা এটাকে ব্যবহার করে। এজন্য ধনী মানুষেরা দেখবেন যে টাকা জমা করে না, তারা কি করে, টাকাকে বিনিয়োগ করে, টাকাকে কাজে লাগায়, খাটায়। হ্যাঁ, তো সেভিংসের কথা যদি বলি, সেভিংস জরুরি। টাকা পয়সার উপর একটা বই আছে, রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন, আমার খুব প্রিয় একটা বই এবং বইটা খুবই জনপ্রিয়। বইটাতে বলা হয়েছে যে আপনি আপনার উপার্জনের 10% সঞ্চয় করবেন। তো সঞ্চয় করাটা দোষের না, কিন্তু শুধু সঞ্চয় করা বা সারা জীবন ধরে সঞ্চয় করা একটা সমস্যা। কারণ শুধু সঞ্চয় করলে কখনো ধনী হওয়া যায় না, টাকাকে বিনিয়োগ করতে হয়। ধনীরা যে কাজটা করে, আর এই কাজটাই মানুষকে ধনী করে। তাহলে আপনার যদি বিনিয়োগ করার বা ইনভেস্ট করার মন মানসিকতা থাকে, এটা হচ্ছে রিচ মাইন্ডসেট এবং এটাই আপনাকে ধনী করবে। আর যদি আপনি টাকা জমা করে রাখতে চান, পোর মাইন্ডসেটের বৈশিষ্ট্য, এটা আপনাকে দিনে দিনে দরিদ্র করবে। কিভাবে করবে দেখেন, আপনি যদি টাকা সঞ্চয় করেন বা জমা করে রেখে দেন, ইয়ারলি যে ইনফ্লেশন আছে, মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির রেট যদি 10%ও হয়, তাহলে আপনি আজকে 1 লাখ টাকা জমা করে রাখলে 1 বছর পরে এই টাকাটা 90,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে টাকা কিন্তু জমা করে রাখলে ধীরে ধীরে কমতেছে, কারণ টাকার মান কমে যাচ্ছে এবং যার ফলে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আপনি যদি টাকা ফিক্সড করেও রাখেন, তাহলে কি হচ্ছে, আপনাকে কোনো একটা এফডি করলে যদি 8% বা 9% এই হারে আপনি যদি প্রফিট পেয়ে থাকেন, এরপরেও এই প্রফিট রেট কিন্তু আপনার ইয়ারলি ইনফ্লেশন রেটকে বিট করতে পারতেছে না। কারণ ইনফ্লেশন রেট আপনার প্রফিট রেটের থেকে অনেক বেশি। তার মানে টাকা আপনি যতই জমা করে রাখেন, ধীরে ধীরে এই টাকা আপনার কমে যাবে। কিন্তু টাকাকে যদি আপনি ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন, তাহলে এই টাকা বহু গুণে আপনার কাছে ফিরে আসবে। এখন কোথায় কোথায় ইনভেস্ট করবেন, কোথায় কোথায় ইনভেস্ট করা যায়, সেই বিষয়ে হয়তো অন্য একদিন আলোচনা করব। কিন্তু আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেগুলা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট আছে, যেগুলা গোল্ড আছে, ল্যান্ড আছে, এগুলাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এখন এক্ষেত্রে যদি গোল্ডের একটা এক্সাম্পল দেই, দেখেন 2014 সালে গোল্ডের ভরি ছিল 40,000 টাকা ভরি। এখন আজকে এসে সেই গোল্ড হয়ে গেছে 2,40,000 টাকা ভরি, প্রায় 6 গুণ কিন্তু বাড়ছে। তার মানে আপনি যদি এখন 2014 সালে 40,000 টাকা জমা করে বা সঞ্চয় করে রাখতেন, আজকে 2026 সালে এসে এই টাকাটা কতটুকু বাড়তো। কিন্তু 1 ভরি গোল্ড যদি রাখতেন, সেটা কিন্তু এর ভ্যালু কিন্তু এখন 2,40,000 টাকা হয়ে গেছে। ল্যান্ডের ক্ষেত্রে হয়তো এটা আরো বেশি হবে। আপনাকে গোল্ড এবং ল্যান্ড বা এই ধরনের অ্যাপ্রিসিয়েটিং যে অ্যাসেট আছে, বিভিন্ন বিজনেস আছে, আপনি বিজনেসে বিনিয়োগ করতে পারেন। আপনি বুঝে যে জায়গাগুলোতে বিনিয়োগ করা আপনার কাছে সেফ মনে হয়, আপনি এই জায়গাগুলোতে বিনিয়োগ করতে পারেন। এগুলার বিনিয়োগ ইনভেস্ট করলে হবে কি, অনেক বেশি গুণে এই টাকাটা বাড়বে। হ্যাঁ,
যেটা আপনার ইনফ্লেশন রেট বলেন বা সবকিছুকে বিট করতে পারবে। এখন এর জন্য যেটা প্রয়োজন এবং আমাদের যেটা অভাব সেটা হচ্ছে কি, যে আপনি যখন ইনভেস্ট করবেন কোথাও, তখন আপনাকে একটু উইথ পেশেন্স, ধৈর্য ধরতে হবে। এটা তো আসলে রাতারাতি রেজাল্ট আসবে না। এখন আমরা খুব দ্রুত চাই, দ্রুত রেজাল্ট চাই। যে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত বা বড় ইনভেস্টর যিনি ওয়ারেন বাফেটের কিন্তু 99% সম্পদ হয়েছে, মানে হয়েছে তার বয়স 60 ক্রস করার পরে। তো তাকে কিন্তু দীর্ঘ বছর ওয়েট করতে হয়েছে। তো আপনার ওয়েলথ ক্রিয়েট করতে গেলে বা আপনার সম্পদকে করতে গেলে আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এ প্রসঙ্গে একটা চমৎকার ঘটনা আছে, ঘটনাটা আমি উল্লেখ করছি। জেফ বেজোস আর ওয়ারেন বাফেটের একবার দেখা হয়েছিল। তো জেফ বেজোস বলল ওয়ারেন বাফেটকে, বলতেছে যে আচ্ছা, আপনার তো যে প্রসেস ওয়েলথ বিল্ড করার, ইনভেস্ট করেন আপনি, এবং যেভাবে ইনভেস্ট করেন এটা ধীরে ধীরে কোনো একটা বিজনেসে এটা বাড়তে থাকে। তো এটা তো সবাই জানে আপনার এই প্রসেসটা, তাহলে সবাই কেন করতে পারতেছে না? তো ওয়ারেন বাফেট তখন বলে যে সবার অনেক তাড়াহুড়া, হ্যাঁ, অনেক তাড়াহুড়া করে সবাই, ধৈর্য ধরতে পারে না, যে কারণে সবাই করতে পারে না। তাহলে আপনাকে অ্যাসেট বিল্ড করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর অ্যাসেট বিল্ড করার ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে আমি মোটামুটি আশা করি বোঝাতে পারছি যে সেভিংস আর ইনভেস্টমেন্টের যে দুইটা বিষয়। সেভিংস আপনাকে ক্রমাগত, মানে আপনার টাকা কমাতে থাকবে, আপনি সঞ্চয় করে কখনো টাকা বাড়াতে পারবেন না। আর ইনভেস্ট আপনার টাকাটাকে বাড়াবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন ইনভেস্টমেন্টের অনেকগুলো সেক্টর আছে, যে যে সেক্টরে ইনভেস্ট করলে আসলে টাকাগুলোকে বাড়ানো সম্ভব। এগুলো নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ কোনো এক সময় কথা বলবো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।